গল্প শিকারী এখন দস্যু মোহনের কবলে, আর আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে দস্যু মোহনের কবলে পড়ার জন্য অপেক্ষা করছেন। বেশ, তাহলে আর দেরি নয়, আসুন শোনা যাক। গল্প শিকারীর দস্যু মোহন সিরিজের তৃতীয় গল্প, রমার বিয়ে। আজ শুনবেন প্রথম পর্ব। দস্যু মোহনকে ধরা শুধু কঠিনই নয়, অসম্ভব। ভারতবর্ষের ইতিহাস সাক্ষী আছে, বহু রাজা এদেশে এসেছিলেন। কেউ যুদ্ধ করেছেন, কেউ লুটতরাজ চালিয়েছেন। এরকমই এক রাজা 1526 সালে আসেন। তার নাম ছিল বাবর। এরপরই ভারতবর্ষে প্রতিষ্ঠা হয় মোঘল সাম্রাজ্যের। এই মোঘল সাম্রাজ্য শীর্ষে পৌঁছয় সম্রাট আকবরের সময়। সম্রাট আকবর তাঁর রাজত্বকালে ভারতবর্ষের বহু জায়গায় বহু দুর্গ ও প্রাসাদ নির্মাণ করেন। আগ্রায় অবস্থিত এমনই এক প্রাসাদ চিল ইলাহি। তখনকার দিনে দুর্গ বা প্রাসাদের মধ্যে গোপন সুড়ঙ্গ নির্মাণ করা হতো, শত্রুপক্ষের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য, অথবা ধনসম্পদ লুকিয়ে রাখার জন্য। কথিত আছে এই চিল ইলাহি প্রাসাদেও রয়েছে গোপন সুড়ঙ্গ, আর সেখানে লুকোনো রয়েছে মোঘল সম্রাটের বিপুল ঐশ্বর্য। বর্তমানে এই দুর্গের অধিপতি ধনকুবের মিস্টার সোম। আগের ঘটনায় আমরা জেনেছি দস্যুমোহন এই দুর্গের গোপন সুড়ঙ্গ আবিষ্কার করতে সক্ষম হয়, কিন্তু বিপুল ঐশ্বর্যের খোঁজ মেলেনি। মিস্টার সোম এবং তার পরিবারের সদস্যরা বুঝেছিলেন ধনরত্নের কাহিনী লোকমুখে প্রচারিত এক কল্পনাপ্রসূত গল্প মাত্র। এদিকে পূর্বের ঘটনায় মিস্টার সোমের পুত্র সরোজের বন্ধু উৎপলের সত্য পরিচয় পাওয়া যায়। জানা যায় সে আর কেউ নয়, স্বয়ং দস্যুমোহন। এটা জানার পর মিস্টার সোমের কন্যা রমা মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে। মিস্টার সোম তাই আগ্রার দুর্গ ত্যাগ করে কিছুদিন কলকাতায় বসবাস করার সিদ্ধান্ত নেন। এই দুর্গ ছেড়ে যাবার আগে মালপত্র গোছানোর সময় একদিন মিস্টার সোম একটা অতি প্রাচীন লোহার সিন্দুকে খামে ভরা কিছু দলিলের সন্ধান পান, কিন্তু এই দলিলের এক বর্ণও তিনি বুঝতে পারেননি। দলিলটা তিনি তার পুত্র সরোজের হাতে তুলে দেন। সরোজ, কিছু বুঝতে পারিস? দেখ তো। দেখতে তো ওই সুড়ঙ্গের দলিলটার মতোই, কিন্তু সাংকেতিক চিহ্নগুলো আলাদা। আর কোনো সুড়ঙ্গ আছে নাকি? ইতিমধ্যে রমা এসে তার দাদার পাশে দাঁড়িয়েছিল। সে বলল, আমার মনে হয় একমাত্র মিস্টার বেকারি এটা বলতে পারবেন। তা হয়, কিন্তু তিনি তো ছুটি নিয়ে ইংল্যান্ডে গেছেন। কবে ফিরবেন তাও তো জানা নেই। তাহলে একবার মিস্টার ঘোষালের সঙ্গে পরামর্শ করে দেখি, তারপর কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তুমি বলছো মিস্টার নরেন ঘোষাল, যে তোমার নতুন সেক্রেটারি? উনি তো নতুন লোক, এসব কি বুঝবেন বাবা? তাছাড়া এরকম গুপ্ত দলিল তাকে দেখানো কি ঠিক হবে? মিস্টার ঘোষালের যে পরিচয়পত্র আমি দেখেছি, তাতে সই করে ব্যাংকে চেক দিতেও আমার দ্বিধা হবে না। হ্যাঁ, কিন্তু তিনি যে জয়পুরের মহারাজের
প্রাইভেট সেক্রেটারি ছিলেন তা কি অনুসন্ধান করেছেন? তোর বন্ধু উৎপলের নিখুঁত অভিনয়ের পর আমি কি আরেকজনকে বিশ্বাস করতে পারি? জয়পুরের দরবারের প্রধানমন্ত্রী আমার বিশিষ্ট বাল্যবন্ধু, তাকে পত্র লিখেছিলাম। তিনি মিস্টার ঘোষালের ফটো পাঠিয়েছেন আর খুব প্রশংসাও করেছেন। এরপর কি আর সন্দেহ থাকে? আর বুঝলাম, কিন্তু তিনিও যদি না বুঝতে পারেন? তাহলে আর কি, মিস্টার বেকারের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুড়ঙ্গ পথ আবিষ্কার করার পর এইসব দলিলের যে কিছু অর্থ আছে সে বিষয়ে আমি নিঃসন্দেহ, কিন্তু অন্য কারুর সঙ্গে আর আলোচনা করতে চাইছি না। সেদিন সন্ধ্যায় মিস্টার সোম তার অফিস ঘরে উপস্থিত হয়ে দেখলেন মিস্টার ঘোষাল কাজে ব্যস্ত। মিস্টার সোম একটা চেয়ারে বসে বললেন, মিস্টার ঘোষাল, সাংকেতিক ভাষা সম্বন্ধে আপনার কি কোনো ধারণা আছে? খুব সামান্যই জানি মিস্টার সোম, কিন্তু কেন বলুন তো? এইটা একটু দেখুন তো, যদি কিছু বুঝতে পারেন। না স্যার, কিছু তো বুঝতে পারলাম না। আমারও তাই মনে হয়েছিল। এদেশে মাত্র দুটো লোক আছেন যারা এই ভাষা হয়তো বুঝতে পারবেন। দুজন? কোন দুজন? প্রথম ব্যক্তি হচ্ছেন দস্যু মোহন, যাকে আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করি না। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন ডিটেকটিভ চিফ মিস্টার বেকার, কিন্তু তিনি বর্তমানে ভারতবর্ষে নেই, ছুটি কাটাতে গেছেন। আচ্ছা, একটা কাজ করলে হয় না? যদি আমরা সংবাদপত্রে এই সাংকেতিক লিপির একটা প্রিন্ট ছাপিয়ে দিই আর পুরস্কার ঘোষণা করি, তাহলে তো এত বড় দেশের মধ্যে এমন কি একটা লোক পাওয়া যাবে না যে এইটা পাঠোদ্ধার করতে পারবে? তার চেয়ে তো সোজা পথ হলো দস্যু মোহনকে নিমন্ত্রণ করে দলিলটা তার হাতে তুলে দেওয়া। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। একবার দস্যু মোহনের নজরে পড়লে আর কিছু নিশ্চয়তা থাকবে না। হ্যাঁ, আর কোনো পথ নেই মনে হচ্ছে। তাহলে এক্ষেত্রে মিস্টার বেকারের ফিরে আসার জন্য অপেক্ষা করাই ভালো। ভালো কথা। আপনার অ্যাকাউন্ট মিলেছে? এই আর একটু দেরি আছে স্যার। ঠিক আছে, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলুন। আমি কিন্তু এক সপ্তাহের মধ্যে আগ্রা ছেড়ে চলে যেতে চাই। আমার মেয়েটার স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে। বুঝেছি স্যার, আমি এই 3-4 দিনের মধ্যেই পুরো কাজ সেরে ফেলব। মিস্টার ঘোষাল তার নিজের কাজে মনোনিবেশ করলেন। এই সময়ে একজন ভৃত্য এসে বলল, হুজুর, রায়বাহাদুর এসেছেন। ও, কোথায় তিনি? ড্রয়িং রুমে দাদাবাবুর সঙ্গে কথা বলছেন। আচ্ছা চলো, আমি যাচ্ছি। মিস্টার সোম সাংকেতিক লিপির দলিলখানা নিয়ে অফিসের বিরাট একটা লোহার সিন্দুক খুলে তার মধ্যে একটা গুপ্ত প্রকোষ্ঠে সেটা রেখে দিয়ে তারপর সেটা চাবি দিয়ে বন্ধ করে দিলেন। চাবিটা নিজের পকেটে রাখলেন। এই সময় মিস্টার ঘোষাল বললেন, স্যার 1 মিনিট। কি ব্যাপার বলুন? একজন মারোয়াড়ি এসেছিলেন, তিনি একটা অদ্ভুত প্রস্তাব দিয়েছেন স্যার। কি প্রস্তাব? তিনি এই দুর্গপ্রাসাদটি কিনতে চান। বললেন যে কোনো মূল্য দিতে তিনি রাজি। অদ্ভুত, আমার প্রাসাদ কিনতে চান, তাও আবার যে কোনো মূল্যে? কিন্তু আমি যে বিক্রি করতে চাই এমন কথা তো হয়নি। আর এমন কথা রটাবার সাহসী বা কার হয়? না স্যার, তাই তো ভদ্রলোকের প্রস্তাব শুনে আমি অত্যন্ত রেগে যাই। অপমান করতে চাইছিলাম,
তখন তিনি বললেন যে যে কোনো মূল্যে কিনতে রাজি আছেন। এইসব লোককে আমার প্রাসাদে ঢোকার অনুমতি দেবেন না আপনি এরপর থেকে আর। মিস্টার সোম দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। মিস্টার ঘোষালের মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। তিনি একবার চারদিকে তাকিয়ে দেখে নিলেন। যে লোহার সিন্ধুকে মিস্টার সোম দলিলটা রেখে গেলেন সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। রমার বিষণ্ণ মুখের দিকে একবার তাকিয়ে রায়বাহাদুর সরোজকে বললেন, অনেক দিন মোহন ভায়ার কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না বুঝি। তিনি কি বানপ্রস্থ অবলম্বন করলেন নাকি সরোজ? মোহনের জন্য দাদুর মনে এত উদ্বেগ কেন? আরে ভাই, উদ্বেগ কি আর সাধে হয়? তার মতো মহাপুরুষ যত দূরে দূরে থাকেন ততই আমার মতো অভাগার পক্ষে মঙ্গল। কিন্তু রমা, দিনে দিনে তোর এমন চেহারা হচ্ছে কেন ভাই? আমার না হয় বয়স হয়েছে, কিন্তু তোর তো... দাদু তুমি না? দেখ দিদি ভাই, তোর মতো তরুণী মেয়েরা ভাবে আমি বোধহয় বুড়ো হয়েই জন্মেছি, কিন্তু তা নয় দিদি। আমাদেরও এককালে তোদের মতন বয়স ছিল। আমরাও তোদের মতো কানায় কানায় ভরে জগৎকে তুচ্ছ তাচ্ছিল্য করতাম। সময়টা হেলায় নষ্ট করেছি রে। এখন ভাবি তখন কত কি নাই করতে পারতাম। দাদু, তারপর? তাই তো বলছি ভায়া, আমরাও কিছু কিছু বুঝি। যুবতী মেয়েরা যখন মুখ ভার করে থাকে, আহারে রুচি নেই বলে, মিলিটারি মেজাজ দেখায়, তখন বুঝতে পারি এইসব লক্ষণ কিসের আর রোগটাই বা কি। দাদু, সব মানুষই কি একই রোগে ভোগে? যে রোগের কথা বলছি ভাই, সব মানুষই অল্প বিস্তর এমন একটা রোগে ভোগে, আর সেই রোগের নিরাময়ের ওষুধও সব ক্ষেত্রেই এক। কি ওষুধ দাদু? মক্ষম ওষুধ ভায়া। সে ওষুধের নাম বিবাহ। এর মতন বিশল্যকরণী আর ভূভারতের দ্বিতীয়টা খুঁজে পাবে না। আমার অনুরোধ রমা দিদির কাছে, মনস্থির করো। রায়বাহাদুরের কথা শেষ হবার আগেই রমা দ্রুত পায়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। রায়বাহাদুর হো হো করে হেসে উঠলেন। এই সময় মিস্টার সোম ঘরে প্রবেশ করে রায়বাহাদুরকে নমস্কার করে একটা চেয়ারে বসে বললেন, আপনার শরীর কেমন? ভালো আছি, কিন্তু তোমরা আগ্রা ছেড়ে চলে যাবে, তাই জন্য মনটা বড় খারাপ লাগছে। হ্যাঁ, আসলে মেয়েটার শরীর স্বাস্থ্য একদম ভালো যাচ্ছে না। নইলে কি আর আপনাদের ছেড়ে কলকাতায় যেতে ইচ্ছা করে? এইবার দিদি ভাইয়ের একটা বিয়ে দাও সোম, আর দেরি করো না। তা কি আর বুঝি না কাকাবাবু, কিন্তু শরীর না সারলে বিয়ে দেওয়ার চিন্তা করা কি উচিত? কলকাতায় ডক্টর মিস সরকারকে একবার দেখাবো ভাবছি, তারপর কিছু একটা মনস্থির করব। আচ্ছা, এই দস্যু মোহনের কোনো খবর আর পাওনি না? কেন বলুন তো? আপনি কি এখনো মোহনের বিভীষিকায় ভুগছেন নাকি? সত্যি বলতে কি, আমি কিছুতেই মানুষটিকে ভুলতে পারছি না। তাছাড়া তার একমাত্র যোগ্য প্রতিদ্বন্দ্বী মিস্টার বেকার এখন বিলাতে।
তার একচ্ছত্র আধিপত্যের সুযোগ এই সময়, কিন্তু সে এখনো সেই সুযোগ নেয়নি। এটাই ভেবে আমার আশ্চর্য লাগছে। জানি না কেন সে চুপচাপ রয়েছে। দাদা ঠাকুরকে মোহন ম্যানিয়া ধরেছে, কিন্তু আপনার বেকারের জন্য চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, কারণ মিস্টার সান্যাল তিনি একবার মোহনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। তিনি কয়েক মাসের জন্য আগ্রায় বদলি হয়ে আসছেন। তা কি আর আমি জানি না ভায়া, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতার ফল কি হয়েছিল তাও তো জানো। তবে মিস্টার সান্যালের ওপর আমার কতটুকু নির্ভরতা রয়েছে সে নিয়ে আমার নিজেরই সন্দেহ আছে। আপনি মিছিমিছি উদ্বিগ্ন হচ্ছেন কাকাবাবু। মোহন আর এদিকে আসবে না, কারণ গতবারে তার আশা যেভাবে ব্যর্থ হয়েছে, তারপরে সে যে আবার আগ্রার দিকে মন দেবে তা আমার মনে হয় না। তা সরোজ, এই মিস্টার সান্যাল কি একজন ডিটেকটিভ, মানে উচ্চপদস্থ কেউ? মিস্টার সান্যাল তো বাংলা গভর্নমেন্টের একজন সিনিয়র ডিটেকটিভ, আর সে যে এবারে রায়বাহাদুর হতে চলেছে সেটা আপনি শোনেননি? তাই নাকি? তা মোহন সেবারে তার যা দুর্দশা করেছিল তাতে ক্ষতিপূরণ বাবদ তাকে তো রায়বাহাদুর করাই উচিত। তবে ভায়া সরোজ, সত্যি বলতে কি, এই যে দস্যু মোহন, একে আমি যতটা ঘৃণা করি আবার শ্রদ্ধাও করি। কি জানি বাবা। যাই হোক, এখন আমি আসি বাবাজি। মিস্টার সোম রায়বাহাদুরের সঙ্গে ফটক অবধি গিয়ে তাকে মোটরে তুলে দিলেন। তারপর ফেরার পথে অফিসে উপস্থিত হয়ে দেখলেন সেক্রেটারি মিস্টার ঘোষাল এক মনে নিজের কাজে ব্যস্ত। এই কর্তব্যপরায়ণ ব্যক্তিটির দিকে তাকিয়ে মিস্টার সোমের মন সহানুভূতিতে পূর্ণ হয়ে উঠল। তিনি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর অন্দরমহলে প্রবেশ করলেন। গভীর রাত্রে প্রাসাদের ওপর অদ্ভুত এক স্তব্ধতা বিরাজ করছিল। চাঁদের আলোয় প্রাসাদ ও প্রাসাদ সংলগ্ন ধ্বংসাবশেষ অদ্ভুত দেখাচ্ছিল। প্রাসাদের তিনতলায় একটা সুসজ্জিত ঘরে পালঙ্কের ওপর রমা ঘুমাচ্ছিল। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। সে পালঙ্কের ওপর উঠে বসল, উৎকর্ণ হয়ে শোনার চেষ্টা করল। না, আর কোনো শব্দ নেই। রমা নিশ্চিন্ত মনে খোলা জানলার কাছে এসে বাইরে তাকিয়ে রইল। চাঁদের ম্লান আলোয় ধ্বংসাবশেষ ও অতীতের প্রাসাদ অদ্ভুত রহস্যময় লাগছিল। সে এক দৃষ্টে বাইরে তাকিয়েছিল। এমন সময় রাতের নিস্তব্ধতা ভেদ করে একটা শব্দ শোনা গেল। কিসের শব্দ এটা? মনে হলো দোতলা থেকে আসছে। বাবা তো দোতলাতেই ঘুমাচ্ছেন। পাশের ঘরে অবশ্য মিস্টার ঘোষাল আছেন, কিন্তু আচ্ছা, কোনো কি বিপদ হলো? দাদা তো আবার ওদিকের ঘরে। দাদাকে কি ডাকবো? কিন্তু কি করে ডাকবো এখন? আবার শব্দ হচ্ছে। আমি এখনই যাই, নিচে গিয়ে দেখি কি হচ্ছে। রমা বিলেত ফেরত মেয়ে, তার দ্বিধা ভয় নিমেষে মিলিয়ে গেল। সে তাড়াতাড়ি ঘরের আলো জ্বেলে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে দোতলায় নেমে এলো। তারপর ড্রয়িং রুমের দরজা খুলে ঘরের আলো জ্বেলে দিতেই রমা পাথরের মূর্তির মতো নিশ্চলভাবে দাঁড়িয়ে পড়ল। তার সামনে একজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে, শান্ত ভঙ্গিতে,
রমাকে দেখে লোকটি মুহূর্তের জন্য তার ভয় পাওয়া পাণ্ডুর মুখের দিকে তাকাল, তারপর বিন্দু মাত্র ব্যস্ততা না দেখিয়ে টেবিলের ওপর থেকে ছুরিটা তুলে নিল। মেঝের গালিচার ওপর কয়েক টুকরো কাগজ তুলে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে জানালা গলিয়ে বাইরে ফেলে দিল। তারপর মেঝের কার্পেটের ওপর তার জুতোর যে দাগগুলো ছিল সেগুলো হাত দিয়ে মুছে দিল। তারপর তার দিকে তাকিয়ে একটু নিচু হয়ে অভিবাদন করে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। লোকটির নিরুদ্বেগ ভাব দেখে মনে হলো সে যেন সম্মানিত অতিথির মতন এসেছিল। যাওয়ার সময় গৃহকর্ত্রীকে অভিবাদন করে প্রস্থান করল। রমা নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে রইল। লোকটি অদৃশ্য হওয়া মাত্র রমা সম্বিত ফিরে পেল। সে দ্রুত পায়ে ড্রয়িং রুম সংলগ্ন তার বাবার ঘরের দরজা দিয়ে ভেতরে ঢুকল। তারপর চিৎকার করে ডাকল, বাবা, বাবা কোথায় আপনি? বাবা! হঠাৎ রমার সামনে এক ভয়াবহ দৃশ্য উদ্ঘাটিত হল। সে দেখল মেঝের ওপর দুটি নিষ্প্রাণ দেহ পড়ে আছে। বাবা, বাবা, বাবা! ভয় নেই মা, ভয় নেই, আমি বেঁচে আসছি। কিন্তু ঘোষাল, ঘোষাল ওকে তো ছুরি দিয়ে। দেখা গেল বুকে ছোড়াবিদ্ধ অবস্থায় মিস্টার ঘোষাল পড়ে আছেন। তার প্রাণবায়ু অনেক আগেই বেরিয়ে গেছে। রমা এক দৃষ্টিতে তার মৃতদেহের দিকে তাকিয়ে রইল। তারপর ধীর পায়ে ড্রয়িং রুমে এসে দেয়ালে ঝোলানো একটা বন্দুক হাতে তুলে নিল। গুলি ভরা আছে কিনা পরীক্ষা করে দেখে জানালার কাছে এসে দাঁড়ালো। বাইরের দিকে তাকাবার চেষ্টা করল। অপরিচিত সেই ব্যক্তি চলে যাবার পর 2 মিনিটও পেরোয়নি। রমার দৃঢ় ধারণা হয়েছিল সেই দস্যুটা এখনও সমাধিস্থানটা পেরিয়ে যেতে পারেনি। তার ধারণাই সত্যি। ইতিমধ্যে রমার চিৎকারে 2 জন ভৃত্য এসে উপস্থিত হয়েছিল। রমা এবং ভৃত্য 2 জন দেখল দস্যুটা সমাধিস্থান পেরিয়ে চলে যাচ্ছে। রমা বন্দুক তুলে ধরে লক্ষ্য স্থির করল। তার পরের মুহূর্তেই আকাশ কাঁপানো বজ্রধ্বনি হল। দস্যুটা মাটির ওপর লুটিয়ে পড়ল। একজন ভৃত্য চিৎকার করে উঠল, দিদিমণি, গুলি লাগিয়েছে দিদিমণি, আমি যাচ্ছি তাহলে। না মধু, ও কিন্তু উঠে দাঁড়িয়েছে আবার। তুমি এক কাজ করো, তুমি সিঁড়ি দিয়ে নেমে রাস্তা দিয়ে ছুটে যাও, ওকে সামনে দিয়ে ধরতে হবে। যাও, চেষ্টা করে দেখো তো। মধু দৌড়ে বেরিয়ে গেল। দেখা গেল দস্যুটা আবার পড়ে গেল। রমা বন্দুকটা শক্ত করে ধরে এগিয়ে গেল। কিছুক্ষণ পর দেখা গেল রমা ধ্বংসাবশেষ পেরিয়ে এগিয়ে যাচ্ছে। মধু চিৎকার করে বলল, বেরুনি, ও কিন্তু সরে গেছে, ওই কবরটার ওই দিকে লুকিয়ে পড়েছে, আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না। মধু, বন্দুকে আমার এখন একটা গুলি আছে। যদি ও পালাবার চেষ্টা করে ওকে চিরদিনের মতো শেষ করে দেব। আমি যাচ্ছি। রমা নির্ভয়ে এগিয়ে চলল। ইতিমধ্যে বন্দুকের শব্দে এবং ভৃত্যদের চিৎকারে সরোজ এবং তার স্ত্রীর ঘুম ভেঙে যাওয়ায় তারাও ছুটে এলো। সরোজ তার বাবার কাছে এসে দেখল তিনি অবসন্নভাবে বিছানার ওপর বসে আছেন। তার মুখে সমস্ত কথা শুনে এবং সেক্রেটারি ঘোষালকে পরীক্ষা করে সে তৎক্ষণাৎ টেলিফোনে পুলিশকে খবর দিল। তারপর রমাকে দেখতে না পেয়ে সে ব্যস্তভাবে ড্রয়িং রুমে এসে জানালার কাছে এসে দেখল একজন ভৃত্য দাঁড়িয়ে আছে। তার কাছে সব কথা শুনে সে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বলল, মধু, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? দিদিমণি কোথায় গেল? দিদিমণি তো ওই রথটার পেছনে গেল বন্দুক নিয়ে। সে কি? সরোজ দেওয়াল থেকে একটা তলোয়ার টেনে নিয়ে দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে গেল। সেই সময় দেখা গেল রমা ফিরে আসছে। সরোজ রমাকে বলল, হ্যাঁ রে রমা, দস্যুটা কি পালিয়ে গেছে? হ্যাঁ দাদা, ওকে ধরতে পারিনি। তো তুই গুলি চালিয়েছিলি না? হ্যাঁ, গুলি ওর গায়ে লেগেওছে। প্রমাণ পেয়েছিস? পেয়েছি। তাকাও ওদিকে, ওই যে ঘাসের দিকটা দেখো, রক্তে ভেজা। তাহলে বেটা গেল কোথায়?
দাঁড়াবু, আমি তো দৌড়ে বাইরে গিয়েছিলাম, বাইরের ওই দরজা দিয়ে ঢুকলাম। ও নিশ্চয়ই ভেতরে আছে, কারণ একটাই তো দরজা। তো চাবি কি তোমার কাছে আছে? হ্যাঁ দাঁড়াবু, আমি তো চাবি দিয়ে এই যে দেখুন দেখুন। মধু কবরস্থানের ফটকের তালার চাবি সরোজকে দেখালো। তারপর তারা তিনজনে কবরস্থানের চারিদিক ও ভাঙা বাড়ির ভেতর এবং বাইরে তন্ন তন্ন করে খুঁজে দেখল, কিন্তু দস্যুটার কোনো সন্ধানই পাওয়া গেল না। অবশেষে সরোজ দুজন ভৃত্যকে বাইরে বেরোবার একমাত্র দরজায় পাহারায় বসিয়ে দিয়ে রমাকে নিয়ে প্রাসাদে ফিরে এলো। ভয়, ভাবনা, উত্তেজনা ও ছোটাছুটিতে রমাকে অত্যন্ত বিবর্ণ দেখাচ্ছিল। বনের রক্তশূন্য ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে সরোজ উৎকণ্ঠিত হয়ে তাকে শোবার ঘরে পাঠিয়ে দিল। এরপর সরোজ তার বাবার ঘরে গিয়ে পুলিশের জন্য অপেক্ষা করতে লাগল। মিস্টার সোম আহত না হলেও এতটাই বিহ্বল হয়ে পড়েছিলেন যে তিনি অনেকক্ষণ কোনো কথা বলতে পারলেন না। এদিকে মিস্টার সোমের সেক্রেটারি খুন হয়েছে, ডাকাতি হয়েছে খবর পেয়েই আগ্রার পুলিশ সাহেব কিছুমাত্র বিলম্ব না করে ম্যাজিস্ট্রেট, একজন ডিটেকটিভ অফিসার, একজন কনস্টেবল এবং সার্জেন্টকে নিয়ে দুর্গ প্রাসাদে এসে উপস্থিত হলেন। তারা পৌঁছেই সমাধিস্থলের চারিদিক পুলিশ দিয়ে ঘিরে ফেললেন। তারপর পুলিশ সাহেব একজন সার্জেন্ট, অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে প্রাসাদের ভেতরে প্রবেশ করলেন। পুলিশ সাহেব দেখলেন ইতিমধ্যে পুলিশের ডাক্তার সেখানে উপস্থিত হয়েছেন এবং তার কাজ শেষ করে রিপোর্ট দেবার জন্য অপেক্ষা করছেন। পুলিশ সাহেব ড্রয়িং রুমের চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে বললেন, এই লোকটা যদি চুরি করার জন্য এসে থাকে তাহলে তো এই ঘরের মধ্যে কোনো কিছুই নষ্ট হয়নি। আপনি কি মনে করেন মিস্টার সানিয়াল? মিস্টার সান্যাল কলকাতা পুলিশের একজন বিখ্যাত নামজাদা ডিটেকটিভ। তদন্তে সুবিধে হবে মনে করে পুলিশ সাহেব তাকে সঙ্গে করে এনেছেন। মিস্টার সান্যাল বললেন, এখনই জানতে পারবো স্যার। এই সময় মিস্টার সোম ড্রয়িং রুমে ঢুকলেন। পুলিশ সাহেব তাকে বললেন, গড ব্লেস ইউ মিস্টার সোম, আপনি তো দেখছি অক্ষতভাবে রয়েছেন। দ্যাটস ভেরি নাইস। আমি আপনার কাছে পুরো ঘটনাটা শুনব, কিন্তু তার আগে আমি ডেড বডিটা একটু দেখতে চাইব। মিস্টার সোম তার শোবার ঘরের দরজা খুলে দিলেন। সবাই ভেতরে প্রবেশ করলেন। ঘরের মধ্যে কয়েকখানা চেয়ার আর একখানা টেবিল উল্টে পড়ে আছে। একটা সাদা চাদর দিয়ে ডাক্তার মৃতদেহটা ঢাকা দিয়ে রেখেছেন। মিস্টার সান্যাল রক্তাক্ত ছোড়াটা একবার পরীক্ষা করে সন্তর্পণে আবার সেটা যথাস্থানে রেখে দিলেন। এটা তো খুবই খারাপ সিন আছে। ডক্টর, what do you think about this? তুমি এটা কি বুঝছো মার্ডারটার ব্যাপারে? স্যার, আমার ধারণা মৃত্যুটা সঙ্গে সঙ্গে হয়েছে। ছোড়ার একটা আঘাতই যথেষ্ট ছিল। ছোড়াটা নিশ্চয়ই মিস্টার সোমের, কারণ এরকম একটা ছোড়া তো ড্রয়িং রুমের দেওয়ালে ঝুলছে দেখছি। আর তাছাড়া পাশের জায়গাটা দেখছি খালি পড়ে আছে। কি মিস্টার সোম? আপনার ধারণাই ঠিক। মিস্টার সোম, এইবারে আপনি বলুন, আমি পুরো ঘটনাটা আপনার মুখ থেকে শুনতে চাইব। আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। এমন সময় মিস্টার ঘোষাল আমার গায়ে হাত দিয়ে ডাকলেন। আমি জেগে উঠে দেখি মিস্টার ঘোষাল খাটের পাশে দাঁড়িয়ে আছেন। তাকে দেখে মনে হলো তিনি অত্যন্ত উত্তেজিত। ফিস ফিস করে বললেন, ড্রয়িং রুমে চোর ঢুকেছে। আমি শব্দ শুনতে পেয়েছি। তো আমি নিঃশব্দে খাট থেকে নেমে ড্রয়িং রুমের দরজাটা যেই খুলেছি, ঠিক সেই সময় একটা লোক এসে লাফ দিয়ে পড়ল। আমার নাকের উপরে একটা জোরে ঘুষি মারল। তারপরেই আমি অজ্ঞান হয়ে পড়ি।
আর কিছু মনে নেই। ওকে, তারপরে আপনার কখন কিভাবে জ্ঞান এলো? আমার মেয়ের চিৎকারে আমার জ্ঞান ফিরল। তা জ্ঞান ফেরার পরেই দেখি পাশে রক্তাক্ত অবস্থায় ঘোষাল পড়ে আছে। আচ্ছা, আপনার কি কোনো শত্রু আছে? মানে কাউকে আপনি কি সন্দেহ করতে পারেন? না না, সেরকম কেউ নেই। ওকে, মিস্টার ঘোষালের কোনো শত্রু বা কিছু এরকম আপনি জানতেন কি? না, ওরকম আমি তো কিছু জানি না। ঘোষাল মানুষটা খুবই ভালো ছিল, কারুর সাথে পাছে থাকতো না। তাহলেও আপনার বাড়িতে কিন্তু একটা ডাকাতি হয়েছে, খুনও হয়েছে। সুতরাং এসবের মূলে নিশ্চয়ই কারো না কারো কোনো অভিসন্ধি আছে। আপনার কি মনে হয় মিস্টার সোম? অভিসন্ধি? আমার তো মনে হয় ডাকাতি করার উদ্দেশ্যেই দস্যুটা এসেছিল। ডাকাতি? কিন্তু আপনার কি কোনো জিনিস বা টাকা পয়সা ডাকাত নিয়ে গেছে? না না, এই ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না। হয়তো আমার ছেলে জানতে পারে, ওকে জিজ্ঞেস করে দেখতে পারেন। সরোজ ড্রয়িং রুমে উপস্থিত ছিল। সে বলল, না, অদ্ভুত ব্যাপার। আমার মনে হয় সে কিছুই নিতে পারেনি। স্ট্রেঞ্জ। তবে আমার বোন ওই দস্যুটাকে দেখেছিল, ওকে ধাওয়াও করেছিল। ও হয়তো কিছু জানলেও জানতে পারে। পুলিশ সাহেবের নির্দেশে একজন কনস্টেবল রমাকে সঙ্গে করে নিয়ে এলো। পুলিশ সাহেব সপ্রশংস দৃষ্টিতে রমার দিকে তাকিয়ে বললেন, ইউ আর ভেরি ব্রেভ মাই লেডি। আমি খুব প্রশংসা করছি আপনার সাহসের। যাই হোক, এখন আমি আপনার মুখ থেকে পুরো ঘটনাটা শুনতে চাই। রমাকে অত্যন্ত বিবর্ণ দেখাচ্ছিল। সে ধীরে ধীরে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা বর্ণনা করল। পুলিশ সাহেব উৎফুল্ল স্বরে বললেন, ওকে, আর কিছু মনে আছে আপনার? না, আর কিছু তো। তাকে কি আপনি কোনো জিনিস নিতে দেখেছেন? না, সে কিছুই নেয়নি। তার চেহারার কোনো বর্ণনা দিতে পারেন? লোকটার গায়ে একটা ভারী কোট ছিল, বেশ লম্বা আর বলিষ্ঠ চেহারার লোক। কিন্তু আমি যে তাকে এক ঝলক দেখেছি, তাতে তো আমার তাকে বেশ রোগাটে গড়নেরই একটা মানুষ মনে হয়েছিল। ওকে, তাহলে যা বোঝা গেল যে একটা চোর চুরি করতে এলো, কিন্তু সে চুরি করেনি। আর দেখতে সে মোটা, আবার রোগাও বটে। ভদ্রলোক, আবার ছোট লোকও বটে। যেখানে কেউ হতে পারে। এক্ষেত্রে মিস্টার স্যানিয়াল, আপনি কি বলেন? আমি এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি স্যার। আপনি বরং জিজ্ঞাসাবাদ করুন, আমি একটু বাইরেটা ঘুরে দেখে আসছি। মিস সোম, আপনি কি জানলা থেকে গুলি চালিয়েছিলেন? হ্যাঁ, লোকটাকে আমি গুলি করেছিলাম, কিন্তু তারপর সে দৌড়ে কবরস্থানের দিকে চলে যায়। ওকে দেখতে পেলাম পড়ে গেল, তারপর আবার উঠে দাঁড়ালো। তারপর ওকে আর খুঁজে পাইনি আমরা। তাহলে আপনার মনে হচ্ছে দস্যুটা পালাতে পারেনি? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। এই সময় একজন কনস্টেবল এক টুকরো কাগজ এনে পুলিশ সাহেবের হাতে দিল। পুলিশ সাহেব কাগজের টুকরোটি আগ্রহের সঙ্গে পড়লেন। তার মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি কাগজটি মিস্টার স্যান্যালের হাতে দিলেন। এইটা একটু পড়ে দেখুন তো। প্রভুর যদি মৃত্যু হয়, তবে যে দাম্ভিক নারী আমাদের প্রভুকে হত্যা করেছে তার রক্ত দর্শন করব। ড্রয়িং রুমে সকলের মুখেই একটা ভয়ে মিশ্রিত ভাব ফুটে উঠল। পুলিশ সাহেব রমার মুখের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, মিস সোম, আপনি কিন্তু ভয় পাবেন না। আপনার নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা আমি করব। স্যার, আমার খুব ক্লান্ত লাগছে, যদি অনুমতি দেন তাহলে আমি। শিওর শিওর, আপনি এখন আসতে পারেন। আপনাকে আর কোনো দরকার নেই। ধন্যবাদ স্যার।
পরদিন স্থানীয় এবং ভারতবর্ষের বহু সংবাদপত্রে এই অভিনব হত্যা ও ডাকাতির কাহিনী সবিস্তারে প্রকাশিত হল। হত্যার উদ্দেশ্য সম্বন্ধে নানা সংবাদপত্র নানা রকম অভিমত প্রকাশ করল। স্বনামধন্য ডিটেকটিভ মিস্টার স্যান্যাল এই কেসের ভার স্বহস্তে গ্রহণ করেছেন, সংবাদপত্রগুলি তা উল্লেখ করতে ভুলল না। পরদিন মিস্টার স্যান্যাল প্রাসাদ সংলগ্ন ধ্বংসাবশেষ এবং সমাধির জায়গাটা ঘুরে দেখলেন। সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে কাটিয়ে মিস্টার স্যান্যাল দুজন কনস্টেবলকে পাহারায় বসিয়ে পুলিশ কোয়ার্টারে ফিরে গেলেন। পুলিশ সাহেব মিস্টার স্যান্যালকে সাগ্রহে জিজ্ঞাসা করলেন, কিছু কি ইনফরমেশন পেলেন এখন অব্দি? না, আরও কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে স্যার। অপেক্ষা করতে হবে, দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু কে খুন করলো, কেন খুন করলো, তার তো কিছুই জানতে পারেননি। হ্যাঁ, পেরেছি, কিন্তু সেটা এখনো অনুমান মাত্র। তাই নাকি? এক সপ্তাহের মধ্যে পুরো ব্যাপারটা সলভ হয়ে যাবে? দেখুন স্যার, অনুমানের ওপর নির্ভর করে কোনো কিছু বলা ঠিক না। আপনি আর একটা রাত্রি অপেক্ষা করুন, এটা আমার একান্ত অনুরোধ। পরদিন দিল্লি রেডিওতে এক অভিনব লোমহর্ষক সংবাদ পরিবেশিত হল। আজকের বিশেষ বিশেষ খবরগুলির মধ্যে অত্যাশ্চর্য খবরটি হল এক অভিনব দস্যুতা। দিল্লির প্রসিদ্ধ সার্জন ডক্টর নীরদ বরণ রায় অপহৃত। যদিও আমরা ঘটনাটির সত্যতা সম্বন্ধে নিঃসন্দেহ নই, তবুও সংবাদটি প্রচার না করে পারলাম না। গত সন্ধ্যায় সার্জেন্ট ডক্টর রয় তার স্ত্রীর সঙ্গে ম্যাজেস্টিক থিয়েটারে অভিনয় দেখতে গিয়েছিলেন। নাটকের তৃতীয় অঙ্ক শুরু হবার একটু পরেই প্রায় রাত্রি 12টার সময় তার বক্সের দরজা খুলে একজন ভদ্রলোক প্রবেশ করেন। তার সঙ্গে আরও দুজন লোক ছিল বলে জানা গেছে। ভদ্রলোকের সঙ্গে ডক্টর রয়ের নিচু স্বরে কথাবার্তা হয়। তিনি নিজেকে দিল্লির পুলিশ সুপারিনটেন্ডেন্ট বলে পরিচয় দেন। ডক্টর রয় কিছুক্ষণ পরেই পুলিশ সাহেবের সঙ্গে বেরিয়ে যান। এদিকে অভিনয় শেষ হবার পরও ডাক্তার ফিরে না আসায় তার স্ত্রী অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে অনুসন্ধান করে জানা যায় ডক্টর রায় 3 জন ব্যক্তির সঙ্গে স্টেশনের দিকে চলে যান। এরপর তার আর কোনো সংবাদ পাওয়া যায়নি। এরপর আসছি অন্য খবরে। দিল্লি রেডিওতে ডক্টর এন রয়ের অপহরণ সংক্রান্ত যে খবর প্রচারিত হলো তা অবিশ্বাস্য হলেও সত্য, কারণ পরদিন রেডিওতে ডক্টর এন রয়ের মুক্তিলাভের সংবাদ এবং তার সঙ্গে সংবাদ প্রতিনিধির একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হলো। আজকের সংবাদের শিরোনাম ডক্টর এন রয়, আর আমরা খুবই ভাগ্যবান এখন ডক্টর এন রয় আমাদের সঙ্গেই রয়েছেন। আমরা তাঁর অপহরণের ব্যাপারে বেশ কিছু প্রশ্ন করব এবং অনেক কিছু জানতে পারব। ডক্টর রয়, আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমিও আমার পক্ষ থেকে আপনাকে ও শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর রয়, আমরা প্রথমেই জানতে চাইব আপনাকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেটা তো বলা মুশকিল, কারণ ওরা তো আমার চোখ বেঁধে নিয়ে গেছিল। তাই নাকি? তো আপনার সঙ্গে কিরকম ব্যবহার করেছিল? এটা একটা খুব ভালো ব্যাপার, মানে কি বলবো জানি না। এরা অত্যন্ত ভদ্র, আমি খুবই খুশি এদের সঙ্গে থেকে। বাবা, অপহরণকারীরা অত্যন্ত ভদ্র, এরকম তো আগে শোনা যায়নি। হ্যাঁ, আমার সঙ্গে তো কোনো রকম দুর্ব্যবহার করেননি, উল্টে আমাকে নানা রকম সাহায্যও করেছেন। আচ্ছা, আপনাকে যে নিয়ে যাওয়া হলো তার কারণটা কি ছিল? একজন রোগীর অবস্থা খুব খারাপ ছিল, তাকে অপারেশন করার প্রয়োজন হয়ে পড়েছিল। আচ্ছা, তো আপনি অপারেশন করলেন? হ্যাঁ, করেছি। তো তাতে রোগীর অবস্থা কি হয়েছে তারপরে? অবস্থা বলা খুব মুশকিল, খুবই সঙ্গীন অবস্থা। আর যদি হাসপাতালে ভর্তি করা যেত তাহলে হয়তো। তাহলে অপারেশন কোথায় করেছেন আপনি? সেটা একটা সরাইখানার স্যাঁতস্যাঁতে ঘর,
সেখানেই কাজটা করতে হলো। তবে বাঁচানো যাবে কিনা বলা খুব মুশকিল। তো রুগীর ব্যাপারে আমরা কি কিছু জানতে পারি? না, রুগীর ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, তার কারণ আমি শপথ নিয়েছি। আর দ্বিতীয় কথা, আমাকে ওরা একটা বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়েছেন, তাই আমি কথার খেলাপ করতে পারবো না। এটাই ছিল ডক্টর রয়ের বিবৃতি। চিফ ডিটেকটিভ ইন্সপেক্টর পর্যন্ত ডাক্তারের কাছ থেকে এই অপরিচিত রোগী সম্বন্ধে কোনো কথাই বের করতে পারলেন না। কিন্তু দিল্লি পুলিশ অনেক কিছুই অনুসন্ধান করতে লাগল। আগ্রায় মিস সোমের বন্দুকের গুলিতে দস্যুকে আহত করার ঘটনার সঙ্গে এই ডাক্তারের যোগাযোগ অনুমান করা হলো। তারা আগ্রা পুলিশকে টেলিগ্রাম করল। দিল্লি পুলিশের টেলিগ্রাম পেয়ে আগ্রার পুলিশ সাহেব মিস্টার সান্যালকে ডেকে তার হাতে টেলিগ্রামটি দিলেন এবং তার অভিমত শুনতে চাইলেন। মিস্টার সান্যাল মনোযোগ সহকারে টেলিগ্রামটি পড়লেন। তারপর বললেন, আমি এরকমই একটা কিছু আশা করেছিলাম স্যার, কিন্তু আমার ধারণা দিল্লি পুলিশ ভুল পথে চলছে। ভুল পথে চলেছে? তাহলে ঠিক পথটা আপনি নিশ্চয়ই জানেন। মিস্টার সান্যালের মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। তিনি বললেন, জানি, তবে এখনো দু একটা বিষয় একটু সন্দেহ আছে। আশা করি সন্ধ্যে 7টার মধ্যে সবটাই বলতে পারব। অল রাইট মিস্টার সান্যাল, আমি আর এখন আপনাকে চাপ দেব না। সন্ধ্যার সময় কোথায় দেখা হবে আমাদের? সন্ধ্যে 7টার সময় আপনি আর ম্যাজিস্ট্রেট সাহেব যদি মিস্টার সোমের প্রাসাদে চলে আসেন তাহলে সব থেকে ভালো হয়। ওকে, ঠিক আছে। আমি সন্ধ্যে 7টার সময় সোমের প্রাসাদে উপস্থিত থাকব। মিস্টার সান্যাল পুলিশ সুপারকে অভিবাদন করে ঘর থেকে বেরিয়ে গেলেন। পুলিশ সুপার নিজের মনে বলে উঠলেন, অদ্ভুত ব্যাপার, যে বিষয়টার কোনো খবর করতে পারলাম না উনি তা করে ফেললেন। এদিকে এই অদ্ভুত পরিস্থিতিতে মিস্টার সোম কলকাতা যাওয়ার পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হলেন। কারণ মিস্টার সোমের ইচ্ছে থাকলেও পুলিশের অনুমতি পাওয়া গেল না। তাছাড়া রমার শরীর স্বাস্থ্য এত খারাপ হয়ে পড়ল, সে তার বাবাকে জানালো সে আগ্রা ছেড়ে কোথাও এখন যেতে পারবে না। এদিকে সরোজের স্ত্রী এই হত্যাকাণ্ডের পর অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিল, তাই মিস্টার সোম তাকে কদিনের জন্য পিত্রালয়ে পাঠিয়ে দিয়েছেন। সেদিন বিকেলে সরোজ ও রমা ড্রয়িং রুমে বসে কথা বলছিল। সরোজ বোনকে বলল, সেই আহত দস্যুটার কি যে হলো, পুলিশ যে কি করলো কিছুই বুঝলাম না। দিল্লি ডেলি নিউজে খবরটা দেখেছো? ডক্টর রায় নাকি সেই আহত দস্যুটাকে অপারেশন করেছেন একটা সরাইখানায়। সে তো রেডিওতেও শুনেছি, কিন্তু সে পালিয়ে কি করে গেল, বড় অদ্ভুত। হয়তো রাতের অন্ধকারে সরে পড়েছে। তা নয় বুঝলাম, কিন্তু সকাল বিকাল তুই ওই সমাধিটার কাছে কেন যাস বলতো? আসলে আমার এখনো সন্দেহ হয় দাদা। তা জানি, কিন্তু এই সন্দেহের কি কোনো ভিত্তি আছে? ভাবছি। তুই কি মনে করিস যে ওই কবরের মধ্যে গিয়ে ঢুকেছে নাকি? ধরা যাক সত্যি দস্যুটা পালাতে পারেনি, কিন্তু তা বলে কবরের মধ্যে তো আর লুকিয়ে থাকা সম্ভব না। তার উপর 5 দিন হয়ে গেল, খাবেই বা কি, চিকিৎসাই বা কি করাবে? শুধু তো হাওয়া খেয়ে পেট চলবে না। জানি না দাদা, কিছুই বুঝতে পারছি না। এই সময় একজন চাপরাশি এসে খবর দিল রায় বাহাদুর আসছেন। আমি তখনও বলেছি, আজও বলছি, এ আর অন্য কেউ নয়, এ আমাদের সেই প্রিয়তম দস্যু স্বয়ং মোহন। আসুন দাদু আসুন। দাদুর মোহন ম্যানিয়া হয়েছে, উনি আর কিছুই ভাবতে পারছেন না। বটে, দাঁড়াও, তোমাকে প্রমাণ করে দিচ্ছি। রমামা, তুই কেন উঠে যাচ্ছিস? হ্যাঁ, তোমার তো যাওয়া চলবে না। অনেক আশা করে এসেছি তোমাদের সঙ্গে একটু আড্ডা দেব, সেই আশায় বাদ সাধিস না মা। আচ্ছা দাদু,
একটু চা খাবেন তো? নিশ্চয়ই খাবো, কিন্তু চা খেতে হলে তোমাকে যদি ঘর ছেড়ে যেতে হয় তাহলে খাবো না। সরোজ একজন চাপরাশিকে ডেকে তাদের জন্য চা এবং জলখাবার আনার জন্য নির্দেশ দিল। রায়বাহাদুর বললেন, এবার আসল কথায় আসা যাক। আচ্ছা, পুলিশ কি বলল শুনি? কিছুই তো বলছে না তেমন দাদু। তা তো বলবে না, পুলিশের হাতে চোরকে তুলে দাও, তারা তখন ঢাক পিটিয়ে বলে বেড়াবে। দিল্লি নিউজ পড়েছ? হ্যাঁ দাদু। বেশ, এখন কথা হচ্ছে, এমন একজন লোককে আমাদের রমা দিদি গুলি করেছেন, যার জন্য ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সার্জেনকে প্রয়োজন হয়। 10,000 টাকা পারিশ্রমিক দিয়ে গাড়ি করে দিল্লি থেকে ডাক্তারকে কিডন্যাপ করে নিয়ে যেতে হয়। তাহলে মোহন ছাড়া এমন কে মহাপুরুষ রয়েছেন ভারতবর্ষে, যার জন্য এত আয়োজন করতে হবে? তোমরা কিন্তু এই দিকটা ভেবে দেখছো না, এমনকি পুলিশও না। কিন্তু মোহনের কি উদ্দেশ্য থাকতে পারে দাদু? ওটাই হলো একমাত্র পয়েন্ট ভায়া। মোহনের এক্ষেত্রে কি উদ্দেশ্য থাকতে পারে, যার জন্য সে একজন সম্মানিত কর্মচারীকে হত্যা করল? যে ব্যক্তি এই ব্যাপারটি সমাধান করতে পারবে, সেই কেসেরও কিনারা করতে পারবে। আচ্ছা দাদু, মোহন ছাড়া কি ভারতবর্ষে কোনো দস্যু নেই? আছে, প্রচুর পরিমাণেই আছে, কিন্তু ভায়া মোহন হচ্ছে একাই 100, তার সঙ্গে সমকক্ষ কেউ নেই। দাদু, কথাটা যদি সত্যিই হয়, তাহলে মোহনই এক্ষেত্রে হত্যাকারী। এতে আনন্দ বা গর্ব করার কিছু আছে কি? এইবারে তুমি বুদ্ধিমানের মতো কথা বলেছ বটে, কিন্তু তুমি ভুলে যাচ্ছ, রমা দিদির বুলেটের ঘায়ে মহাপুরুষ মোহন অন্তত কিছুদিনের জন্য তো কর্মহীন হয়ে পড়েছে। দাদু, এই যে চা এসে গেছে, নিন। হ্যাঁ, দাও ভায়া। আর একটা নতুন কথা শুনেছ ভায়া? রমা ক্লান্ত ভঙ্গিতে চোখ বুজে বসেছিল, এখন চোখ মেলে তাকালো। তার চোখে একটু উদ্বেগ ফুটে উঠল। সরোজ বলল, কি খবর দাদু? দিল্লি পুলিশ আর আগ্রা পুলিশ, এরা দুজনে মিলে দিল্লি ও আগ্রার পথে যতগুলো সরাইখানা আছে সব সার্চ করতে শুরু করেছে। কি কারণ দাদু? ওই যে ডাক্তার রায় বলেছিলেন না, তিনি একটা সরাইখানার ভিজে স্যাঁতস্যাঁতে ঘরে রোগীকে অপারেশন করেছেন, তাই পুলিশ এবার ছুটোছুটি আরম্ভ করে দিয়েছে। তাহলে তো ঠিক পথেই তারা চলছে দাদু। ঠিক পথে চলেছে না আর কিছু। যে ডাক্তার দস্যুর ভয়ে একটা সত্য কথা বলতেও সাহস পায়নি, সে এমনই নির্বোধ যে এত বড় একটা ভুল করে বসবে। সাথে আমার দুঃখ হচ্ছে, এই সময় যদি মিস্টার বেকার থাকতেন, তাহলে দেখতে সব সমস্যার সমাধান হয়ে যেত। আরে রমা দিদি ভাই, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? কি হলো? শরীরটা ভালো নেই দাদু। আচ্ছা মা, তুইও কি মোহনকে চিনতে পারিসনি? না দাদু। এখনো কি তোর বিশ্বাস হয় না যে সে দস্যু মোহন ছাড়া আর কেউ নয়? মানে আমাদের দস্যু মোহন। আমাদের মোহন? আলবাত আমাদের মোহন। কিরে রমা দিদি ভাই, আমার প্রশ্নের উত্তর দিলি না তো? আমি কিছুই বুঝতে পারছি না দাদু। রায়বাহাদুর কিছুক্ষণ এক দৃষ্টে রমার মুখের দিকে তাকিয়ে থাকলেন। তারপর নিজের মনে বলে উঠলেন,
শেষে কিনা মোহন তোর হাতে নিজের প্রাণটা দিতে বসলো। ছি ছি দাদু, এ আপনি কি বলছেন? হুজুর, পুলিশ সাহেব, হাকিম সাহেব আর একজন বাঙালি সাহেব এসছেন। ও হ্যাঁ, ওনাদের এখানেই নিয়ে এসো। তবে আমি এখন আসি ভায়া। না না, আপনি একটু অপেক্ষা করুন দাদু। এই সময় পুলিশ সাহেব একজন ম্যাজিস্ট্রেট এবং মিস্টার স্যান্যালকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। আরে রায় বাহাদুর যে, হাউ আর ইউ? হ্যালো পুলিশ সাহেব, আমি ভালো আছি। হাউ আর ইউ? আই এম ফাইন রায় বাহাদুর, কিন্তু মিস্টার শমকে তো দেখতে পাচ্ছি না। আমার তো ওনাকে দরকার ছিল। আসলে বাবার শরীরটা ভালো নেই। আচ্ছা, আমি দেখছি উনি আসতে পারেন কিনা। এই বলে রমা দ্রুত পায়ে বেরিয়ে গেল। পুলিশ সাহেব রায়বাহাদুরের সঙ্গে নবাগত ম্যাজিস্ট্রেট এবং মিস্টার স্যান্যালের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারা দুজনেই রায়বাহাদুরের সঙ্গে করমর্দন করলেন। এই সময় মিস্টার সোম ঘরে প্রবেশ করলেন। তাকে অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছিল। পুলিশ সাহেব তাকে বললেন, হ্যালো মিস্টার শ্যাম, আপনি যে খুব একটা সুস্থ নেই তা আপনাকে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু স্যার কাজের ব্যাপারে বাধ্য হয়ে আপনাকে কষ্ট দিলাম। আরে না না, আমি অতটাও অসুস্থ নই। হ্যাঁ, আপনারা আমার অতিথি, আমার বাড়ি এসেছেন। যাই হোক, বলুন তো, দস্যুটার কোনো খবর পেয়েছেন নাকি? খবর তো আমরা পেয়েছি, কিন্তু তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করব মিস্টার সোম। আপনি যা জানেন আশা করি পুরোটাই বলবেন। এ কীরকম কথা মিস্টার স্যান্যাল? আমি যা জানি তা নিশ্চয়ই বলবো, অকপটে বলবো। আপনাদের যে সাংকেতিক লিপি ব্যবহার করে দস্যু মোহন আর মিস্টার বেকার আপনাদের প্রাসাদের সুড়ঙ্গপত্র আবিষ্কার করেছিলেন, সেটা কি আমাদের একটু দেখাতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই পারি। সরোজ, একবার যাও তো, দলিলখানা একটু নিয়ে এসো। সরোজ দ্রুত পায়ে বেরিয়ে গেল। পুলিশ সাহেব এবং মিস্টার স্যান্যাল নীরবে অপেক্ষা করতে লাগলেন। একটু পরেই সরোজ মরক্কো চামড়ায় বাঁধানো একটা সুদৃশ্য খাতা নিয়ে ফিরে এলো। খাতাটা খুলে মিস্টার স্যান্যালের হাতে তুলে দিয়ে বলল, এই সেই সাংকেতিক লিপি মিস্টার স্যান্যাল। ইন্টারেস্টিং। তাকে একটু চিন্তিত দেখালো। খাতাটা বন্ধ করে তিনি কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর পকেট থেকে সযত্নে একটা কাগজ বের করে ভাঁজ খুলতে দেখা গেল কয়েকটা ছোট ছোট কাগজের টুকরো আঠা দিয়ে তার ওপর জুড়ে দেওয়া হয়েছে। মিস্টার স্যান্যাল কাগজখানা মিস্টার সোমের হাতে দিয়ে বললেন, আপনি কি এই সাংকেতিক লিপিটা আর কোথাও দেখেছেন? মিস্টার সোম বলুন, আপনি কি আগে এই সাংকেতিক লিপিটা দেখেছেন? মিস্টার সোমের মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। তিনি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলেন না। তীক্ষ্ণ দৃষ্টিতে কাগজটার দিকে তাকিয়ে থাকলেন। হ্যাঁ, না, কিন্তু এটা কি করে সম্ভব? কি সম্ভব মিস্টার সোম? মিস্টার সোম সবার মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে হঠাৎ উঠে দাঁড়ালেন। আমি 1 মিনিট একটু আসছি। এই বলে ড্রয়িং রুম থেকে হঠাৎ তিনি বাইরে বেরিয়ে গেলেন। মিস্টার স্যান্যালের মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। পুলিশ সাহেব অবাক হয়ে বললেন, কি ব্যাপার মিস্টার স্যান্যাল? মিস্টার শম কোথায় গেলেন? আমি দেখছি বাবা কোথায় গেলেন। না না সরোজবাবু, আপনি অস্থির হবেন না, আপনার বাবা এখনই ফিরে আসবেন। সত্যি মিস্টার সোম একটু পরেই ফিরে এলেন, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে সবাই আশ্চর্য হয়ে গেল, কারণ তাকে খুব উৎকণ্ঠিত উদ্বিগ্ন দেখাচ্ছিল। তিনি মিস্টার স্যান্যালকে বললেন, আপনি ওই ছেঁড়া টুকরোগুলো কোথায় পেলেন মিস্টার স্যান্যাল? অবান্তর প্রশ্ন মিস্টার সোম, কিন্তু আপনি যে অরিজিনাল দলিল হারাননি তা আমি আগেই অনুমান করেছিলাম। এখন নিঃসন্দেহ হলাম। আচ্ছা,
এখন বলুন তো, আপনি কি সাংকেতিক দলিলের পাঠোদ্ধার করতে পেরেছিলেন? না, পারিনি। পারেননি? তাহলে তো বিপদের কথা। আচ্ছা, এবার বলুন তো, এই দলিলটা আপনার কাছে কতদিন আছে? তা মাত্র 1 সপ্তাহ আগে একটা পুরাতন সিন্দুকের মধ্যে এটা পেয়েছি। সেই থেকে এটা আমার কাছেই আছে। এই দলিলের কথা আর কে কে জানে? আমার ছেলে, মেয়ে আর জানতেন মিস্টার ঘোষাল, তাই তো? হ্যাঁ, কিন্তু এই দলিলের নকল আপনি কোথায় পেলেন মিস্টার সান্যাল? বলছি মিস্টার সোম, এবার বলুন, দলিলটা মিস্টার ঘোষালকে দেখাবার পর সেটা আপনি কোথায় রেখেছিলেন? আপিসের বড় ঘরের সিন্দুকটার মধ্যে। সিন্দুকের চাবি আপনার কাছেই ছিল, তাই তো? হ্যাঁ, আমার কাছেই ছিল। হত্যাকাণ্ডের রাত্রে আপনি চাবিটা কোথায় রেখেছিলেন? মাথার বালিশের নিচে চাবি রাখার অভ্যাস আমার। সেদিন রাত্রেও চাবিটা আমি বালিশের নিচেই রেখেছিলাম। কিন্তু এই সব প্রশ্নের এখন কি কোনো প্রয়োজনীয়তা আছে? কি জানি বাবা। পুলিশ সাহেবও মিস্টার সান্যালের প্রশ্ন বুঝতে পারলেন না। বললেন, যখন কোনো জিনিস চুরি যায়নি, তখন চাবি কোথায় ছিল কি না ছিল সেটা কি জানার খুব প্রয়োজন আছে মিস্টার স্যানিয়াল? প্রয়োজন আছে স্যার। তাছাড়া কিছু যে চুরি যায়নি এ কথা কিন্তু সত্য নয়। আপনি কি বলতে চাইছেন? আমি এবং সকলে এখানে মিথ্যা বলছি? আমি সে কথা বলছি না। আমি বলছি চুরি যায়নি বলে যে ধারণা আপনার হয়েছে সেটা সত্য নয়। আপনার কথাই যদি সত্যি বলে ধরে নিই, তাহলে আপনি বলুন কি চুরি গেছে? সাংকেতিক দলিলের নকলটা চুরি গেছে। অসম্ভব। কি করে সম্ভব এটা? মিস্টার স্যানিয়াল, আপনি এই কাগজের টুকরাগুলো কোথা থেকে পেলেন? আপনাদের হয়তো মনে আছে, মিস রমা আমাদের বলেছিলেন যে হত্যাকাণ্ডের রাতে সেই দস্যুটা কার্পেটের ওপর থেকে কিছু কাগজের টুকরো জানলা গলিয়ে বাইরে ফেলে দিয়েছিল। আমি এক ফাঁকে জানলার নিচে গিয়ে সেই কাগজের টুকরোগুলো খুঁজে পাই। তারপর অনেক কষ্টে একটা কাগজের ওপর সাজিয়ে সেগুলো আটা দিয়ে আটকেছে। ওকে, দস্যু যদি আসল দলিলখানা পেয়েই থাকে, তাহলে সেটা সে নকল করলো কেন? খুব সম্ভবত সে জানতে দিতে চায়নি যে দলিলটা চুরি গেছে। অদ্ভুত ব্যাপার। সে দলিল চুরিও করলো, নকলও করলো, আবার যথাস্থানে রেখেও দিল। আচ্ছা মিস্টার স্যানিয়াল, এই নকলটা তাহলে ছিঁড়ে ফেলে দিল কেন? সম্ভবত এই নকলে কিছু ভুল হয়েছিল, তাই সে এটা ছিঁড়ে ফেলে দিয়েছিল। তাহলে ব্যাপারটা যা দাঁড়াচ্ছে, ঘোষাল খুন হওয়ার অনেক আগেই দস্যু সবার অজ্ঞাত সারে এখানে এসেছিল, অ্যান্ড অরিজিনাল দলিলটা হস্তগত করেছিল। অন্যদের অজ্ঞাতসারে হলেও সেক্রেটারি মিস্টার ঘোষালের অজ্ঞাতসারে যে হয়নি সেটা আমি বলতে পারি। এই সব আপনি কি বলছেন মিস্টার স্যানিয়াল? হ্যাঁ স্যার, কারণ সেটাই ঘটেছিল। মিস্টার ঘোষাল। আপনি কি সাংকেতিক লিপিটার পাঠোদ্ধার করতে পারেছেন? না স্যার, পারিনি। আর কখনো পারবো কিনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে। আচ্ছা, এবারে বলুন মিস্টার ঘোষাল, উনি কি দস্যুটার সহকারী ছিল? হ্যাঁ স্যার, সে ছদ্মনামে ছদ্মবেশে জয়পুরের প্রাক্তন সেক্রেটারি বলে পরিচয় দিয়ে জাল সার্টিফিকেট দেখিয়ে এখানে চাকরি নিয়েছিল। মিস্টার সোম বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। অসম্ভব! আমি তো জয়পুরের প্রধানমন্ত্রীর কাছ থেকে ওনার ছবি সহ উচ্ছ্বসিত প্রশংসাপত্র পেয়েছিলাম। আমি তো বললাম সেই লোক ছদ্মনামে ছদ্মবেশে চাকরি করছিল। আর তাছাড়া আসল নরেন ঘোষাল
আজ 8 মাস হলো কলকাতায় নিজের বাসভবনে নিউমোনিয়া রোগে মারা গেছে। এই দেখুন কলকাতা পুলিশের চিঠি। মিস্টার স্যান্যাল চিঠিটা পুলিশ সাহেবের হাতে তুলে দিলেন। ওকে, তাহলে এবারে বলুন যে এই ছদ্মবেশী সেক্রেটারির আসল পরিচয়টাই বা কি, আর যে দস্যুটা মানে খনিটা এসেছিল তারই বা কি পরিচয়? প্রধান দস্যু যে সাংকেতিক দলিলের নকল করে চুরি করেছে, যে মিস সোমের বুলেটের আঘাতে আহত হয়েছে, যাকে আমরা এখনো পর্যন্ত খুঁজে বেড়াচ্ছি, সে আর কেউ নয়, স্বয়ং দস্যু মোহন। সেই মুহূর্তে ঘরের মধ্যে যদি বোমা পড়ত, তাহলেও উপস্থিত ভদ্রলোকেরা এতটা চমকে উঠতেন না, যে পরিমাণে তারা মোহনের নাম শুনে চমকে উঠলেন। কিছুক্ষণ পরে প্রকৃতিস্থ হয়ে পুলিশ সাহেব বললেন, এইখানেও দস্যু মোহন? স্ট্রেঞ্জ। সব অপরাধীর সঙ্গে কি সে যুক্ত নাকি? ঠিক কোন উদ্দেশ্যে মোহন তার সহকারীকে মিস্টার ঘোষালের ছদ্মবেশে এখানে নিযুক্ত করেছিল, সেটা আমাকে অনুসন্ধান করে দেখতে হবে স্যার। তাইলে মোহন এই ক্ষেত্রে আততাই, মানে সেই মার্ডারটা করেছে? না, মোহন নয়। এই সময় হঠাৎ একজন চাপরাশি দৌড়তে দৌড়তে ঘরের মধ্যে প্রবেশ করল। স্ট্রেঞ্জ, हुजूर हुजूर आपका बंगला में आग लगा है मैम, समंदर में है। व्हाट? आग लग गया है? हाँ हुजूर, दमकल भी आ गया है। চাপরাশির মুখের কথা মুখে রইল। পুলিশ সাহেব ও ম্যাজিস্ট্রেট দৌড়ে ঘর থেকে বেরিয়ে মোটরে উঠে পড়লেন। আর একটা মোটরে মিস্টার স্যান্যাল তাদের পিছনে চললেন। দুখানা গাড়ি উল্কার বেগে ছুটে বেরিয়ে গেল। মিস্টার স্যান্যালের পক্ষে ঘোষালের হত্যাকারীর নাম বলবার আর সুযোগ হল না। আমাদের আজকের গল্প দস্যু মোহন সিরিজের রমার বিয়ের প্রথম পর্ব এখানে শেষ হল। গল্প পাঠ ও অভিনয়ে ছিলাম আমি নিবেদিতা, দৈপায়ন এবং অরিন। রমার বিয়ের দ্বিতীয় পর্ব আমরা খুব শীঘ্রই আনার চেষ্টা করছি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।